সীমা লজ্জিত ভঙ্গিতে বলল, আমি আসলে অনেক আগেই আর মোবাইল থেকে আপনার নাম্বার চুরি করেছিলাম। কখনো ফোন করতাম না আপনাকে। আমার প্রিয় সুপারস্টারের ফোন নাম্বার আমার ফোনেই আছে, এতটুকুই শান্তি। আরশাদ ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে থমথমে গলায় বলল, ওরা তোমার ওখানে? কই না তো। কেন ভাইয়া, ওরা বাড়িতে নেই? না, কোথায় গেছে বলেও যায়নি, ফোনটাও বন্ধ পাচ্ছি। কোথায় গেছে তুমি কি বলতে পারো? সীমা চিন্তিত ভঙ্গিতে বলল, ওরা তো কাজ ছাড়া সন্ধ্যার পর বাড়ি থেকে বের কোনো কাজে যায়নি, গেলে আমি জানতাম। হবার মেয়ে না। আচ্ছা ভাই, আমি খোঁজ নিয়ে জানাচ্ছি, হয়তো আমাদের কোনো ক্লাসমেটের বাড়িতে গিয়েছে। সীমার খোঁজ নেওয়ার কতদূর কাজ হবে বোঝা যাচ্ছে না, তবে তীব্র টেনশনে আরশাদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। মেয়েটা আজ ফিরুক বাড়ি, খবর আছে তার। প্রায় রাত 9টা বাজতে চলল, অথচ ওরার কোনো খবর নেই। একটার পর একটা সিগারেট ধরিয়ে যাচ্ছে আরশাদ। টেনশনের সময় নাকি সিগারেট নার্ভ শান্ত রাখে, তার ক্ষেত্রে কোনো কাজই করছে বলে তো মনে হয় না। আরশাদের টেনশন ক্রমেই বেড়ে যাচ্ছে। হঠাৎ মোবাইলে নোটিফিকেশনে স্বয়ংবিদ ফিরল তার। নতুন মেসেজের নোটিফিকেশন। একটা প্রাইভেট নম্বর থেকে মেসেজ এসেছে, একটা ছবি, তার নিচে কি যেন লেখা। ছবিটা দেখেই আরশাদের সিদ্ধারা কম্পিত করে প্রবল ঝড় বয়ে গেল। জরাজীর্ণ একটা ঘরের মেঝেতে অবচেতন অবস্থায় পড়ে আছে ওরা। তার কপালে আঘাতের দাগ, চোখের কাজল লেপটে চোখের চারদিকে ছড়িয়ে আছে, জামার একাংশ ছিঁড়ে গেছে। তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো আরশাদ। তার হৃদস্পন্দন এক লাফে বেড়ে গেছে। বুকের ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কে করেছে অরার এমন অবস্থা? কার এত বড় সাহস আরশাদ হকের জিনিসে হাত দেবার? সে কি জানে না একবার তাকে নাগালে পেলে আরশাদ তাকে শেষ করে ফেলবে? নিচের লেখাটার দিকে লক্ষ্য করলো আরশাদ। ইংরেজি অক্ষরে লেখা, Your girl is now mine. আবছা অন্ধকারে ছেয়ে আছে ঘরটা। ওরা চোখ মেলে তাকালো, তবে আশেপাশে সব ঝাপসা দেখছে। তার মাথাটা প্রবল ঘূর্ণি ঘুরপাক খাচ্ছে। কেমন একটা তীক্ষ্ণ গন্ধ ছড়িয়ে আছে চারিদিকে। দীর্ঘক্ষণ একটা ঘরে আলো বাতাস প্রবেশ না করলে যেমন গন্ধ হয়, ঠিক সেরকম। হাত পা নাড়বার চেষ্টা করতেই ব্যর্থ হলো ওরা। খেয়াল করলো একটা চেয়ারের সঙ্গে শক্ত দড়িতে বেঁধে রাখা হয়েছে তাকে। সে কোথায়? কে তাকে এখানে নিয়ে এসেছে? প্রচণ্ড এক চিৎকার দেওয়ার চেষ্টা করলো ওরা, এবারও সফল হলো না। তার মুখের উপর জল কষ্টেপ আটকে দেওয়া। ওরা প্রাণপণ চেষ্টা করলো এই বাঁধন থেকে মুক্তি পাবার, তবে সে খুব ভালো করেই জানে খুব সহজে সে নিজেকে রক্ষা করতে পারবে না। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ছুটে এখান থেকে পালিয়ে যেতে চাইছে ওরা। কেন যে সে অপরিচিত একটা মানুষের সঙ্গে দেখা করতে রাজি হলো? ওরা চোখ দুটো বেয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। আরশাদ নিশ্চয়ই তার জন্য দুশ্চিন্তা করছে। সে জানে ওরা এই অবস্থায় অচেনা একটা জায়গায় বন্দী হয়ে আছে। হঠাৎ কারোর পায়ের শব্দ কানে ভেসে আসতেই হিমবাহের মতো জমে গেল ওরা। এ নিশ্চয়ই সেই অপরিচিত লোকটা যে তাকে ফোন করে এতদূর পর্যন্ত নিয়ে এসেছে। অরার হাত পা শক্ত হয়ে এলো। নিজেকে সজাগ করার সর্বোচ্চ চেষ্টা করছে সে। লম্বা চওড়া একটা লোক এসে দাঁড়ালো তার সামনে। তার মুখে মুখোশ, হাস্যোজ্জ্বল জোকারের মুখোশ। লোকটা ছোট ছোট পা ফেলে এগিয়ে আসছে তার দিকে। একটু একটু ভয় ছড়িয়ে পড়েছে অরার সমস্ত শরীরে। কি করতে যাচ্ছে সে? ভয়ে নিজেকে গুটিয়ে নিল ওরা। তবে তার অগ্নি দৃষ্টি ঠিকই আবদ্ধ লোকটার দিকে। লোকটা এগিয়ে এসে অরার মুখের কষ্টেপ খুলে দিল। সঙ্গে সঙ্গে অরা তীক্ষ্ণ দৃষ্টিতে পড়ল। কে আপনি? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? কে আপনি? কোনো জবাব নেই। সে মুখোশের ফাঁক দিয়ে দেখে যাচ্ছে অরাকে। অরা বুঝতে চেষ্টা করছে কে লোকটা, কি উদ্দেশ্য তার। সে কি অরার কোনো ক্ষতি করতে চাইছে, নাকি তাকে বন্দি করে আরশাদের কাছে মুক্তিপণ দাবি করতে চাইছে? আচমকা শেষ বাজানো শুরু করলো লোকটা। মনের রঙে রাঙাবো গানটা শেষ তুলে গাইছে সে। ওরা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল,
শীষ বাজানো বন্ধ করেন। কে আপনি? কি চান আমার কাছে? মুখোশের আড়ালে লুকিয়ে থাকা লোকটা খানিক হেসে বলল, আপনার কাছে তো কিছুই চাই না, আপনাকে চাই। ওরা কিছু একটা বলতে গিয়ে থেমে গেল। এই কণ্ঠস্বত্ব তার চেনা। সে জানে মুখোশের পেছনে কে লুকিয়ে আছে। নিজের মনকে যেন বিশ্বাস করতে চাইছে না ওরা। এ কি করে সম্ভব? আবারও শীষ বাজাতে বাজাতে মুখোশটা খুলে ফেলল সে। প্রচ্ছন্ন হাসি হেসে বলল, সারপ্রাইজ। ওরা বিস্ময়ে খাবি খেয়ে তাকিয়ে আছে তার দিকে। সাবের সাবের তাকে ধরে নিয়ে এসেছে এখানে। ওরা চমকে উঠে বলল। সাবের বিজয়ীর হাসি হেসে বলল। কেমন দিলাম? ওরা কয়েক মুহূর্ত অবাক চোখে তাকিয়ে থেকে তার ছেলের স্বরে বলল, বাহ, তোমার এত সাহস! আমি তো জানতাম তুমি ওয়ার্ল্ড ক্লাস পুরুষ। সাবের একটা চেয়ার টেনে এনে ওরার সামনে বসতে বসতে বলল, দামি কিছু পেতে হলে একটু সাহস তো করতেই হয়। তোমাকে পাবার বাসনা করেছে। সব চাইলেই পাওয়া যায় না। যাই, হার্ড ওয়ার্ক করলে অবশ্যই যায়। নিজের কাছে প্রতীক্ষা করেছিলাম তোমাকে পেয়েই ছাড়বো। যেদিন তুমি ভরা ক্যাম্পাসে আমাকে অপমান করলে, সেদিন তো ওই প্রতীক্ষা আরো দৃঢ় হয়ে উঠল। সাবেরের ক্ষমতা কত দূর তা খুব ভালো করেই জানে ওরা। ভয়টা তার কেটে গেছে, বরং নিজের উপরে রাগ লাগছে। কি করে সাবেরের মতো নিম্ন বুদ্ধির একটা ছেলের ফাঁদে পা দিল সে? সাবের ওরার দিকে ঝুঁকে এসে বলল, তুমি তো শুরু থেকেই আমার ছেলে ওরা মাঝখান দিয়ে মেয়েটাস করে ঝামেলা পাকিয়েছ। অবশ্য অসুবিধা নেই, আমি জানি সুপারস্টার সাহেব তোমাকে টাচ পর্যন্ত করেনি। ওরা দাঁতে দাঁত চেপে বলল, আমার বিয়ে কিভাবে হয়েছে সেটা তুমি জানলে কি করে? সব কথা এখনই শুনবে? কথা শোনার জন্য তো সারা জীবন পড়ে আছে সুইটহার্ট। আমার স্বপ্ন তোমাকে নিয়ে অ্যাওয়ার্ড ট্যুরে যাওয়া, দেশ বিদেশে ঘুরে বেড়াবো খুব শীঘ্রই, কিন্তু সেই স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। ওরা তার ছেলের হাসি হেসে বলল, তুমি দোয়া করো যেন ধরা না পড়ে যাও সাবির। একবার ধরা পড়ে গেলে তোমার শরীরের একটা হাড্ডিও আস্ত থাকবে না। সাবের কৃত্রিম বিস্ময় নিয়ে বলল, বাপ্পা, এত ভরসা সুপারস্টার সাহেবের ওপর? ভালো ভালো। সাবের উঠে দাঁড়িয়ে আবারও নতুন একটা কস্টেপ ওরার মুখে উপরে লাগিয়ে বলল, তুমি থাকো, আমি এখনই চলে আসবো। সাবের নতুন কি খেলা শুরু করেছে ওরা জানে না, তবে সে জানে আরশাদ ঠিকই তাকে খুঁজে বের করবে, উদ্ধার করবে এখান থেকে। আরশাদ তো নিজের মুখে বলেছে ভালোবাসি। তার ভালোবাসার উপরে আস্থা আছে ওরার। সিগারেটে ধোঁয়া ঘিরে রেখেছে আরশাদকে। ধোঁয়ার প্রখরতা ভেদ করে তার মুখটা দেখাও দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তার ঠিক সামনেই বসে রয়েছে ধানমন্ডি থানার ওসি হানিফ সাহেব। তার পাশে দাঁড়িয়ে রয়েছে অন্যান্য পুলিশ সদস্যরা। এই মেসেজটা পাওয়ার পর এক মুহূর্ত অপেক্ষা করেনি আরশাদ। সঙ্গে সঙ্গে ফোন করেছে পুলিশের ডিআইজিকে। ডিআইজি সাহেব আবার আরশাদের বিরাট ভক্ত। তার স্ত্রী নিখোঁজ এই সংবাদ শোনার পর তিনি হুলস্থুলুস কাণ্ড বাঁধিয়েছেন। আরশাদ হকের স্ত্রী নিখোঁজ, এই খবর সারা দেশে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। ঢাকার প্রতিটা রাস্তায় চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশ গাড়ি চেক না করে কাউকে ঢাকা ছাড়তে দিচ্ছে না। প্রতিটি থানায় পৌঁছে গেছে ওরার ছবি। পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে তাকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করার। ওরাকে যে কিডন্যাপ করা হয়েছে এ বিষয়ে পুলিশের কোনো সন্দেহ নেই। আরশাদ নিজেই পুলিশ স্টেশনে যেত, তার আগে হানিফ সাহেব দলমল নিয়ে চলে এসেছেন বাড়িতে। ইতিমধ্যেও সীমা এ বাড়িতে চলে এসেছে একরাশ দুশ্চিন্তা নিয়ে। ওর মতো বুদ্ধিমতী একটা মেয়েকে কেউ কিডন্যাপ করে কি করে, এটাই সীমার মাথায় খেলছে না। তার থেকেও বেশি রাগ লাগছে আরশাদের উপরে। কেন কোনো বিচার বিবেচনা না করেই আগেই পুলিশ খবর দিয়েছে। পুলিশকে খবর দেওয়ায় কিডন্যাপার যদি ওরার কোনো ক্ষতি করে ফেলে। যে প্রাইভেট নম্বর থেকে মেসেজটা এসেছিল পুলিশ সেটা ট্র্যাক করার চেষ্টা করছে। ওরার মোবাইল নাম্বারটাও ট্র্যাক করা হচ্ছে। ওরার মোবাইলটা কোনো ক্রমে হাতে এলে সেখান থেকে কোনো ক্লু পাওয়া গেলেও যেতে পারে। ওসি সাহেব কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে বললেন, আপনার কি কোনো শত্রু আছে? কথাটা আরশাদের কর্ণকুহুরে পৌঁছালো। জবাব দেওয়ার আগে তার মস্তিষ্ক চিন্তায় ডুবে গেল। আসলেই তো আরশাদের প্রচুর শত্রু আছে। সফল মানুষের শত্রুর অভাব হয় না। যা তাদের সফলতা দেখে
হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে যায় তারাই শত্রু। এমন কেউ চাইলেই তো অরার ক্ষতি করতে পারে। নিজের উপর নিজেরই রাগে জ্বলে উঠছে আরশাদ। তার উচিত ছিল অরার জন্য বডিগার্ড রেখে দেওয়া, যে বডিগার্ড সর্বক্ষণ অরাকে চোখে চোখে রাখবে। আরশাদের বোঝা উচিত ছিল অরা এখন আর তার ম্যানেজার নয়, তার স্ত্রী। তার জীবনের সঙ্গে অরার জীবনটাও জড়িয়ে রয়েছে। হানিফ সাহেব সংযত কণ্ঠে বললেন। আরশাদ ভাই, আরশাদ স্বয়ংবিদ ফিরে পেয়ে বলল, আপনার কি কোনো শত্রু আছে যে ভাবিকে কিডন্যাপ করতে পারে? আপনার কি কাউকে সন্দেহ হয়? আরশাদ ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল। আমার শত্রুর অভাব নাই, স্পেসিফিক্যালি কারণ নাম মনে পড়ছে না। হানিফ সাহেব কিছু একটা বলতে যাবেন, তার আগেই একজন পুলিশ অফিসার এসে শুকনো মুখে বলল। হানিফ সাহেব চিন্তিত ভঙ্গিতে বলেন, সেটাই তো স্বাভাবিক। কিডন্যাপার একটা সিম থেকে মেসেজ পাঠিয়ে সেই সিম নিশ্চয়ই আস্ত রাখবে না। তবে আমার ধারণা সে আবারও যোগাযোগ করবে। মুক্তিপণ দাবি করতে হলে তো। আরশাদ দৃঢ় কণ্ঠে বলল। আমার মনে হচ্ছে না মুক্তিপণের উদ্দেশ্যকে কিডন্যাপ করা হয়েছে। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে বড়। সীমা এতক্ষণ জানালার কাছে দাঁড়িয়েছিল। আরশাদের কথাটা শুনে ফিরে এসে তার পাশের সোফায় বসতে বসতে বলল। আমরা তাই মনে হচ্ছে ভাইয়া। মুক্তিপণ দাবি করতে হলে তো প্রথম মেসেজেই করতো। ওর উদ্দেশ্য মুক্তিপণ নেওয়া। সীমার এই কথাটা শুনে তড়িৎ গতিতে রাগের স্রোত বয়ে গেল আরশাদের মস্তিষ্কে। লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। রাগে তার হাত পা থরথর করে কাঁপছে। জ্বলন্ত সিগারেট দুমড়ে মুছে হাতের মুঠোই পুড়ে ফেলল আরশাদ। সে নিজের চোখ দুটো দেখতে পাচ্ছে না, তবে নিশ্চিত তারা রক্তিম বর্ণ ধারণ করেছে। যে অরাকে কিডন্যাপ করেছে সে জানে না কোথায় হাত দিয়েছে। এই কিডন্যাপারকে একবার হাতের নাগালে পেলে তার অবস্থা ঠিক এই সিগারেটের মতোই করে ফেলবে আরশাদ। বসা ঘরে উপস্থিত সকলে দেখল শান্ত শিষ্ট জেন্টলম্যান আরশাদ হক রেগে গেলে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আরশাদ উঠে গেল দোতলায়। তার ঘরের উত্তর দেওয়াল জুড়ে বিশাল এক 6 দরজার আলমারি। আলমারির রং ধবধবে সাদা। যদিও এ বাড়িতে আরশাদ জামা কাপড় রাখার জন্য আস্ত একটা ঘর রয়েছে, তবু এখানে তার কিছু পছন্দের জামা কাপড় রাখা হয়। দীপ্ত পায়ে হেঁটে আলমারির দিকে এগিয়ে গেল আরশাদ। পকেট থেকে চাবি বের করে তৃতীয় দরজা খুলে নিল। এই দরজার পেছনের মাঝামাঝি অবস্থানে একটা ড্রয়ার রয়েছে। ড্রয়ারটা খুলল আরশাদ। তার টাইগুলো সুন্দর করে সাজানো এখানে, আর একরাশ টাইয়ের নিচে জিনিসটা লুকানো। বের করে আনলো সেই জিনিস আরশাদ। ক্যারিয়ারের প্রথম কয়েকটা সিনেমা হিট হওয়ার পরই আরশাদ যখন সুপারস্টার খেতাব পেয়ে যায়, তখন আত্মরক্ষার জন্য একে কেনা হয়েছিল। আজও ঠিক প্রথম দিনের মতোই ঝলমল করছে। আবারও আরশাদের হাত ফিরে গেল পকেটে। নিজের মোবাইল বের করে এনে ধীরে সুস্থে ডায়াল করলো নম্বরটায়। আরশাদ জানে না ওরা কোথায়, তবে কেন জানি তার অবচেতন মন বারবার বলছে ওরার কিডন্যাপের পেছনে এই মানুষটার কোনো না কোনো ভূমিকা আছে। নওশীন নিজের স্বার্থ হাসিলের জন্য সে সব পারে। নওশীন কতটা ভয়ঙ্কর সেটা আর কেউ না জানলেও আরশাদ জানে। তবে সে হয়তো ভুলে গেছে প্রয়োজনে আরশাদ তার থেকেও অধিক ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কয়েকটা রিং বাজতেই কল রিসিভ করলো নওশীন। কিছু একটা বলতে যাবে তার আগেই আরশাদ থমথমে গলায় বলল, ওরা কোথায়? একটু যেন ভরকে গেল নওশীন। ঠিক এই প্রশ্নটা আশা করছিল না আরশাদের কাছ থেকে। নওশীন বিভ্রান্ত গলায় বলল, এসব তুমি কি বলছো সাদ? আমি কি করে জানবো ওই মেয়েটা কোথায়? আরশাদ তীক্ষ্ণ স্বরেই বলল, তাহলে আমার সিক্সথ সেন্স কেন বলছে এর পেছনে কোনো না কোনোভাবে তুমি জড়িত? নওশীন আত্মপক্ষ সমর্থনের সুরে বলল, তোমার সিক্সথ সেন্স তো ধরে নিয়েছে আমি পৃথিবীর সব থেকে খারাপ মানুষ। আমাকে ছাড়া আর কার কথা মাথায় আসবে তোমার? আমার অত সময় নেই তোমার সো কল্ড ওয়াইফকে কিডন্যাপ করার। আরশাদ তার ছেলের হাসি হেসে বলল, সো কল্ড না। নওশীন ভুলে যাও না, আমার লাইসেন্স করা রাশিয়ান পিস্তলটা এখনো যত্ন করে রেখে দিয়েছি। এখনো ব্যবহার করিনি তো কি হয়েছে? সময় এলে অবশ্যই করব। ভয় দেখাচ্ছ আমাকে?
না, সাবধান করছি। তুমি জড়িত থাকলে এখনই বলে দাও। যদি কোনো মতে জানতে পারি তুমি ওরাকে কিডন্যাপ করেছো, তাহলে আমি হব পৃথিবীর সব থেকে খারাপ মানুষ। দুশ্চিন্তা, অস্থিরতা আর উদ্বেগের মাঝে কেটে গেল একটি রাত। গোটা একটা রাত ওরা বাড়ির বাইরে, অচেনা কারোর কাছে বন্দি হয়ে আছে। সে কি ঠিক আছে? তার কি কষ্ট হচ্ছে? আরশাদ কিছুই জানে না। সারা রাত ধরে অশান্ত মনটা ছটফট করেছে কেবল। পুলিশ ইতিমধ্যে তার কাজকর্মে বহুদূর এগিয়ে গেছে। অরার ফোনে শেষ লোকেশন ধানমন্ডি 27-এর ব্যস্ত রাস্তায়। আশেপাশের লোকজনের কাছ থেকে খোঁজ নিয়ে জানা গেছে ঠিক এখান থেকে গতকাল বিকেলে অরাকে কিডন্যাপ করা হয়। মুখোশ পরিহিত একটা লোক টেনে হিসে তাকে মাইক্রোবাসে তোলে। বিশাল একটা কুলো, এই একটা মাত্র কুলো ধই, এগুলোই অরাকে খুঁজে পাওয়া যেতে পারে। পুলিশ রাস্তায় সিসিটিভি ফুটেজ জোগাড় করছে। রাস্তার মোড়ে এক পান সিগারেটের দোকান দেখেছে কিডন্যাপার যখন অরাকে টেনে হিসে মাইক্রোবাসে তোলার চেষ্টা করছিল, তখন তার হাত থেকে মোবাইল ফোনটা রাস্তায় পড়ে যায়। আর এক শ্রেণীর বাঙালি চৌর্যবৃত্তির অভ্যাস তো দীর্ঘদিনের। একটা মেয়েকে ব্যস্ত রাস্তায় তুলে নিয়ে যাওয়া হলো, কেউ এগিয়ে এলো না, অথচ তার ফোন রাস্তায় পড়ে থাকায় ঠিকই কেউ একজন চুরি করে নিয়ে গেছে। চোরকে খুঁজে বের করতে খুব একটা বেগ পেতে হলো না পুলিশকে। তাকে পাওয়া গেল গুলিস্তান এলাকার চোরাই মার্কেটে। অরার ফোনটাও সেখান থেকে উদ্ধার করা হলো। হাত থেকে ছিটকে রাস্তায় পড়ে যাওয়ার ফোনের ডিসপ্লে ভেঙে গেছে। পুলিশ আপাতত সেটা সারাতে ব্যস্ত। ফোনটা একবার সারাতে পারলেই এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে। গতরাতে আরশাদের কল পাওয়ার পর থেকে ঝিম মেরে বসে রয়েছে নওশীন। আরশাদ কি তাকে রাশিয়ান পিস্তল দিয়ে মেরে ফেলার হুমকি দিল? তাও আবার একটা থার্ড ক্লাস মেয়ের জন্য। নিজের চুল নিজের ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে নওশিনী। সব দোষ তার। ভালো মানুষই করে ওই মেয়েটাকে এতিমখানা থেকে তুলে না আনলে আজ এত ঝামেলার সৃষ্টি হতো না। খুব শখ তার আরশাদ হকের বউ হবার। নওশীন যদি সেদিন ওই এতিমখানায় না যেত, তাহলে আজও সেখানে পড়ে থাকতে হতো তাকে, পেটে ভাতের শিক্ষিকা হয়ে। নওশীনের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠেছে অপরিচিত নম্বর। মোটো বিচলিত হলো না নওশীন। ছোট্ট নিঃশ্বাস ফেলে রিসিভ করলো ফোনটা। অপর প্রান্তের ব্যক্তি কিছু বলে ওঠার আগেই নওশীন থমথমে গলেই বলল, সাবের, সব ঠিকঠাক? জি। খেয়াল রাখবে মেয়েটা যেন কোনো মতে পালিয়ে যেতে না পারে। সাবের আশ্বাস দিয়ে বলল, আপনি কোনো চিন্তা করবেন না। ওকে যে ঘরটাতে রেখেছি সেখানে কোনো জানানো নেই, একটা মাত্র দরজা, তার উপরে আবার চেয়ারের সঙ্গে হাত পা বেঁধে রেখেছি। পালানোর কোনো উপায় নেই। ভেরি গুড। শোনো, প্ল্যানে একটা চেঞ্জ এসেছে। কি চেঞ্জ? নওশীন নির্দেশের ভঙ্গিতে বলল, তোমাদের লোকেশন শিফট করতে হবে। যেখানে আসছো সেটা নিরাপদ হলেও আমি ভরসা পাচ্ছি না। ওখান থেকে 7 কিলোমিটার দূরে আরেকটা পরিত্যক্ত বাড়ি আছে, মেয়েটাকে নিয়ে সেখানে চলে যাও। এখন ওকে নিয়ে যাব কি করে? নওশীন দাঁতের দাঁত চেপে বলল, যেভাবে ঢাকা থেকে নিয়ে গিয়েছো অজ্ঞান করে। শোনো সাবের, পুলিশ কিন্তু হন্তদন্ত হয়ে মেয়েটাকে খুঁজছে। সাবের বিচলিত গলেই বলল, আপনি তো বলেছিলেন পুলিশ কিছুতেই আমাদের খুঁজে পাবে না। সেটা তো এখনো বলছি। বাড়তি সতর্কতার জন্য লোকেশন শিফট করতে বলছি। জি আচ্ছা, আমাদের ওখানে কতদিন থাকতে হবে? খুব বেশি হলে আর একটা দিনের এর মধ্যে তোমাদের পাসপোর্ট রেডি হয়ে যাবে। সাবের ছেলেটা বেশ কাজের। শুরু থেকে আজ পর্যন্ত নওশীন তাকে যতগুলো নির্দেশ দিয়েছে তার সবই ঠিকঠাক পালন করেছে সে। তিতির প্রাইভেট ইনভেস্টিগেশন ফার্মের বদৌলতে সাবেরকে তার খুঁজে পাওয়া। ভার্সিটির ক্যাম্পাসের সবাই নাকি সাবের নাম দিয়েছে লোজার রোমিও। একটা সময় ওরার সঙ্গে বেশ ভাব ছিল, তবে এখন ছেলেটা তার চোখের বিষ। কেউ জানে না ঠিক কী কারণে ওরা তাকে আর সহ্য করতে পারে না। কারণটা অবশ্য নওশীনও জানতে চায় না। সে এমন একজনকে খুঁজে পেয়েছে যার দুর্বলতা ওরা, এটাই অনেক।